সম্মানিত দর্শক, গাজীপুরের আলোচিত এবং সমালোচিত জনাব জাহাঙ্গীরকে অতি সম্প্রতি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে একটি রীতিমতো নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন ঘটনা এই কারণে যে মেয়র জাহাঙ্গীর বয়সে তরুণ এবং তার নির্বাচনী এলাকায় যথেষ্ট জনপ্রিয়। তার বিরুদ্ধবাদীরা যেভাবে তার ব্যাপারে সক্রিয় রয়েছে, তেমনি লক্ষ লক্ষ নেতা এবং কর্মী রয়েছেন তার জন্য অন্তঃপ্রাণ। তিনি আওয়ামী লীগের যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসে যে সকল সুবিধাভোগী লোকজন রয়েছেন তাদের মধ্যে অন্যতম এবং বলতে গেলে সাম্প্রতিক সময়ে প্রধানতম। যে বয়সে তিনি গাজীপুরের মতো একটি বৃহত্তম নির্বাচনী এলাকার মেয়র নির্বাচিত হয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং তিনি যেভাবে নির্বাচিত হওয়ার পর গাজীপুরের উন্নয়নে যে সকল কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং জনগণের সঙ্গে যেভাবে মিশে গিয়েছেন সেটিও কিন্তু রীতিমতো একটি আলোচিত ঘটনা। অন্যদিকে তার যে সকল প্রতিদ্বন্দ্বী রয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাজীপুর এলাকাতে, তারা সকলেই তার চাইতে বয়সে অনেক বড়, রাজনীতিতে প্রাজ্ঞ এবং তাদের সামাজিক এবং রাজনৈতিক এবং পারিবারিক যে ইতিহাস রয়েছে জাহাঙ্গীরের প্রতিদ্বন্দ্বীদের, সেটি জাহাঙ্গীরের তুলনায় অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। ফলে কি হলো, এই তরুণ মেয়র কাজ করেছেন ঠিকই, কিন্তু তার যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের যে বহুমুখী চক্রান্ত বা তাদের যে বহুমুখী প্রেসার রয়েছে সেগুলোর ব্যাপারে সচেতন ছিলেন না কিংবা সচেতন হওয়ার সুযোগ পাননি। তিনি মাঝে মধ্যে উত্তেজিত হয়ে গিয়েছেন কিংবা মাঝে মধ্যে তিনি তার যে রাজনৈতিক বলয় রয়েছে সেই বলয়ের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন। তো সেই মানুষটি হয়তো স্বপ্ন দেখেছিলেন যে অনাগত দিনে তিনি আরো বড় কিছু হবেন এবং আওয়ামী লীগের অনেক তরুণ নেতা এবং কর্মী রয়েছেন যারা জাহাঙ্গীরকে দেখে উজ্জীবিত হতো। তো সেই জাহাঙ্গীরের এমন নজিরবিহীন পতন সেটি যে কেবল জাহাঙ্গীরকে ক্ষতিগ্রস্ত করবে তা নয়, এটি আওয়ামী লীগের যে সামগ্রিক রাজনীতি সেই রাজনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। তো যেই কারণে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হলো কিংবা যেই কারণে তার বিরুদ্ধে এত বড় শাস্তি নেমে এলো, তার মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট হয় এমন কথাবার্তা বলেছেন। তো আপনারা যদি তার সেই ভাইরাল হওয়া ভিডিও টেপটি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে বিষয়গুলো নিয়ে তিনি বিতর্ক করেছেন বা যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন সেগুলো বাংলাদেশে বহুল আলোচিত কথাবার্তা। অর্থাৎ তিনি যে কথাগুলো বলেছেন সেটি তিনি প্রথমবার বলেননি, তার আগে আওয়ামী লীগের যারা বিরুদ্ধবাদী রাজনীতি করেন তারাও যেভাবে বলেছেন, এর বাইরে আওয়ামী বলয়ের অনেকেই কিন্তু সেই কথাগুলো বহুবার বলেছেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কখনোই শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। তো এক্ষেত্রে কেন জাহাঙ্গীরের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাহাঙ্গীর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে এবং গাজীপুর নেতৃবৃন্দের মধ্যে অনেক শত্রু সৃষ্টি করেছিলেন এবং সেই শত্রুদেরকে তিনি সামাল দিতে পারেননি এবং মিত্রদেরকেও তিনি সামাল দিতে পারেননি। এবং সেই কারণে কি হলো, তার এই যে ভুল বা তার যে ভ্রান্তি কিংবা তার যে অপরাধ, এটি সামনে এত বড় আকারে উপস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রীর সামনে, যা কিনা সামাল দেওয়ার শক্তি তার ছিল না। আমরা সকলে জানি যে জাহাঙ্গীর বয়সে তরুণ এবং তার যে রাজনীতির উত্থান সেটিও নাটকীয়। তিনি মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন গাজীপুরের মেয়র নির্বাচিত হওয়ার আগে কেবলমাত্র গাজীপুর সদর উপজেলার একজন ভাইস চেয়ারম্যান ছিলেন। তো একজন ভাইস চেয়ারম্যান থেকে একেবারে সরাসরি মন্ত্রীর পদমর্যাদায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া, এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ঘটনা। দ্বিতীয়ত, যে সময়টিতে তিনি হয়েছেন মেয়র নির্বাচিত হয়েছেন তখন বাংলাদেশে বিনা ভোটের কালচার চালু হয়েছে। ফলে তিনি কিভাবে নির্বাচিত হয়েছেন
এটি কম বেশি সকলেই জানে। তো সরকারের যদি তার প্রতি দুর্বলতা না থাকতো, আওয়ামী লীগের যদি আশীর্বাদ না থাকতো, তাহলে ওভাবে তাকে মনোনীত করে বা ওভাবে তাকে নির্বাচিত করে সরকার কখনই আনতো না। তো তিনি একটি সাধারণ অবস্থা থেকে গাজীপুরের মেয়রের মতো একটি গুরুত্বপূর্ণ পদে যেভাবে এসছেন, তার পিছনে অনেক গল্প এবং গুজব চালু রয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেকের সঙ্গে তার সখ্যতা ছিল এবং সেই সখ্যতা কি নেতৃত্বের গুণে সখ্যতা, নাকি টাকার গুণে সখ্যতা, নাকি অন্য কোনো কারণে সখ্যতা ছিল, সেগুলো নিয়েও কিন্তু আওয়ামী রাজনীতির অঙ্গনে যথেষ্ট আলাপ হয়, আলোচনা হয়, সমালোচনা হয়। তো তার এই বিপদের সময় তিনি যেভাবে অতীতে যাদের পিছনে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ বিনিয়োগ করেছেন, তারা কিন্তু কেউ তার উপকারে আসেনি। অধিকন্ত তিনি ক্ষমতা লাভের পর যেভাবে নতুন নতুন শত্রু সৃষ্টি করেছেন, তারা যেভাবে তার বিপদ এবং বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, একইভাবে তিনি যেভাবে নতুন নতুন বন্ধু সৃষ্টি করেছেন, এই নতুন বন্ধুদের চাপে তার যারা পুরনো বন্ধু ছিল, পুরনো শুভার্থী ছিল, তারা কিন্তু অনেকেই পিছনে ফিরে গিয়েছে এবং বন্ধুর পরিবর্তে তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে। ফলে কি হয়েছে, পুরো গাজীপুরের রাজনীতিতে জাহাঙ্গীর কেন্দ্রিক যে একটি নতুন রসায়ন সৃষ্টি হয়েছে, সেই রসায়নকে ওজন করার মতো কিংবা সেই রসায়নকে অনুধাবন করার মতো যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, ধী শক্তি দরকার, শিক্ষা দরকার, দীক্ষা দরকার, এটির সম্ভবত ঘাটতি ছিল জাহাঙ্গীরের মধ্যে। তো সে যাই হোক না কেন, জাহাঙ্গীর দল থেকে বহিষ্কার হয়েছে এবং দলের যে সাধারণ বা প্রাথমিক যে পদ এবং পদবি থাকে একজন সদস্য হিসেবে, সেটি থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ তিনি আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ থেকে আজীবনের তরে বহিষ্কার হওয়ার পর দলীয়ভাবে বা দলীয় প্রতীকের অধীনে তিনি যেভাবে মেয়র নির্বাচিত হয়েছেন, এখন তার মেয়র পদটি থাকবে কিনা। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে, অথবা সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। এবং এখন যেভাবে আইন কানুন রয়েছে, তাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো মেয়রকে পদচ্যুত করতে পারে, তাকে ক্ষমতাহীন করতে পারে, অথবা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে। এবং এর নজির, ভুরি ভুরি নজির আমরা অতীতকালে দেখেছি। এখন সেইভাবে জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এটি আমরা দেখার অপেক্ষায় আছি। দ্বিতীয়ত আরো একটি আশঙ্কা আমার মধ্যে কাজ করছে, সেটি হলো পদ পদবি হারানোর পর এবং মেয়রগিরি হারানোর পর জাহাঙ্গীরের শেষ পরিণতি কি হবে। তাকে কি জেলে যেতে হবে, নাকি তিনি আবার বীরের বেশে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করবেন। তো আওয়ামী লীগের যে রাজনৈতিক ইতিহাস কিংবা আওয়ামী লীগের যে রাজনীতির ধারাবাহিকতা রয়েছে, সেটি যদি পর্যালোচনা করেন, তাহলে মনে হচ্ছে যে জাহাঙ্গীরের জন্য আওয়ামী লীগে ফিরে আসা কিংবা সেই হারানো পদ এবং পদবি ফিরে পাওয়া রীতিমতো একটি দুর্বিষহ, দুঃসহ এবং বলতে গেলে অসম্ভব একটি বিষয়। এর কারণ হলো অতীতকালে আমরা দেখেছি জাহাঙ্গীরের চাইতে অনেক বড় বড় নেতা এবং কর্মী যারা আওয়ামী লীগের জন্য রীতিমতো প্রাণ ছিলেন, প্রাণ ভ্রমরা ছিলেন, এবং তাদের কারণে কিন্তু আওয়ামী লীগের আজকের যে ইতিহাস সেটি রচিত হয়েছে। আপনারা যারা হেমায়েতুল্লাহ আরঙ্গকে চিনেন বা তার নাম এখনো স্মরণ করেন, তার পরিণতি কি হয়েছিল, কিংবা আপনারা যদি বাহালুল মজনু চুন্নুর কথা চিন্তা করেন কিংবা ফজলুর রহমানের কথা চিন্তা করেন, যাদের কারণে ছাত্রলীগের রাজনীতি একটি নতুন মাত্রা পেয়েছিল, তারা কিন্তু আওয়ামী লীগে থাকতে পারেনি। পরবর্তীকালে আওয়ামী লীগের দুঃসময়ে যে সমস্ত মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগ সভানেত্রীর জন্য যারা জীবনকে উৎসর্গ করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল এবং তাদের পরিবার পরিজনের পরিণতি কি অবস্থায় রয়েছে, তাও কিন্তু মোরাললেস আপনি বা আমি কম বেশি জানি। আপনারা জানেন যে 111-এর সময় দল যখন চরম সংকটে ছিল, ঠিক সেই সময়টাতে জনাব লতিফ সিদ্দিকী দলের জন্য যে ভূমিকা
রেখেছেন, সেই তুলনায় তিনি নিউ ইয়র্কে গিয়ে যে কথা বলেছেন, সেই কথার যে ক্ষয়ক্ষতি এবং তিনি দলের জন্য যে সেবা করেছেন, এ দুটোর যদি সমন্বয় করেন, তাহলে আপনারা খুব সহজেই জাহাঙ্গীরের যে পরিণতি সেটি সহজে বুঝতে পারবেন। এবং আপনারা জানেন যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকী প্রায় 55 থেকে 60 বছর ধরে আওয়ামী লীগকে সেবা করেছেন। সেই আওয়ামী লীগের সেবা করার পরেও তার একটি কথার কারণে তাকে জেলে যেতে হয়েছে, মন্ত্রিত্ব হারাতে হয়েছে, এবং তিনি আজকের এই বয়োবৃদ্ধকালীন সময়ে, সম্ভবত তার বয়স এখন প্রায় 80 বছর হয়ে গেছে, তিনি যেভাবে মামলা মোকদ্দমা মাথায় নিয়ে একটি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন, তো সেটিকে যদি আপনি মূল্যায়ন করেন, পর্যালোচনা করেন, তাহলে জাহাঙ্গীরের যে ভূত এবং ভবিষ্যৎ এটি খুব সহজেই আপনারা অনুমান করতে পারবেন। তো আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীরের একজন সৌহার্থী, তার মঙ্গল কামনা করি। তার আজকের যে অবস্থা, এই অবস্থা কিছুটা হলো আমাকে ব্যথিত করছে, এবং আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 25 সনের আগস্ট মাসে 1971 সনের 9 মাসের যে মহান মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধকে মুক্তি সংগ্রামে রূপান্তর করার যে ধারাবাহিক ইতিহাস, যেটি শুরু হয়েছিল 1948 সন থেকে, যখন প্রথম পাকিস্তানিরা যে পাকিস্তান সিভিল সার্ভিসের পরীক্ষা তারা আয়োজন করেছিল, যে পরীক্ষাতে মানে অলমোস্ট 17 থেকে 18টি ভাষায় সিএসপির যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল, সেই প্রশ্নপত্রের মধ্যে বাংলা কোনো ভাষা ছিল না। এটাকে প্রতিবাদ করার জন্য পাকিস্তানের যারা বুদ্ধিজীবী ছিলেন, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সম্মিলিতভাবে তারা একটি সংগঠন তৈরি করেছিল, তমুদ্দিন মজলিস। তমুদ্দুন মজলিস, তমুদ্দুন হলো একটি শব্দ, আরবি এবং উর্দু শব্দ মূলত, যার অর্থ হল সংস্কৃতি। তো সেই যে সংগঠনটি প্রথম শুরু করেছিলেন প্রিন্সিপাল আবুল কাসেম, এবং ওই মুহূর্তে পূর্ববঙ্গের যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা মূলত ইসলামিক ঘরানার বুদ্ধিজীবী ছিলেন, তারা সবাই এর সঙ্গে জড়িত ছিলেন। বদরুদ্দিন ওমরের বাবা আব্দুল হাসিম, এমনকি গোলাম আজম সাহেব, সবাই মানে বাংলাদেশের বা পূর্ববঙ্গের ওই সময়টাতে প্রায় সবাই এই তমুদ্দুন মজলিসের সঙ্গে জড়িত ছিলেন, এবং তারাই এই প্রথম বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন শুরু করেন, সেই আন্দোলনের চূড়ান্ত একটি রূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য বাংলা ভাষার যে আন্দোলন তারা শুরু করেন, সেটির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে ভাষা আন্দোলনের মাধ্যমে। আর সেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধিকার আন্দোলন, স্বাধিকার আন্দোলন পরবর্তীতে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন পরবর্তীতে স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন পরবর্তীতে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সংগ্রাম। তো 47 থেকে যে বাসনা, যেটা প্রথম প্রকাশ হলো 48 সনে, আর সেটা বাস্তবায়ন হলো 1971 সনের 26শে মার্চ। আর আমরা যে একটা স্বাধীনতার উজ্জ্বল লাল সূর্য, সেই লাল সূর্যের রক্তিম আলোয় আমরা যে আলোকিত হলাম 1971 সনের 16 ডিসেম্বর তারিখে। এই যে একটা অনবদ্য, একটা বর্ণাঢ্য ইতিহাস, সেই ইতিহাসটা আমরা কখনো ধারণ করতে পারিনি, অনুভব করতে পারিনি কয়েকটি কারণে। প্রথম কারণ হলো
বঙ্গবন্ধু জমানায় জাসদের প্রচন্ড দাপট, অর্থাৎ মুক্তিযুদ্ধটি মূলত 3টি ভাগে বিভক্ত হয়ে গেল। একটি ভাগ ভারতপন্থী, একটি ভাগ মানে পিকিংপন্থী, আরেকটি ভাগ রাশিয়াপন্থী। কমিউনিস্ট পার্টি যারা করতেন তাদের দুটো ভাগ, পিকিংপন্থী আর রাশিয়াপন্থী। আর যারা সরকারে ছিলেন তাদের একটি অংশ ভারতপন্থী, আরেকটি অংশ যারা সরকারের বিরোধী জাসদ তারাও ভারতপন্থী। এই 3টি গ্রুপের লড়াই, সংগ্রাম, মারামারি, কাটাকাটি এবং যাকে বলা হয় কাদা ছোড়াছুড়ি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আপনি যদি ওই সময়টিতে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, সিরাজুল আলম খান কিংবদন্তির সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড দেখেন, বিশ্লেষণ করেন, তাহলে এখন যা কিছু হচ্ছে এই বাংলায় আপনি দেখবেন এটির ওজন যদি হয় জাতীয় রাজনীতিতে 1 কেজি, তখন এই যে মানুষগুলো লড়াই সংগ্রামে সারা বাংলাদেশ 7.5 কোটি বাঙালি যে উত্তপ্ত অবস্থা ছিল ওটাকে আপনি 1000 কেজি মানে বর্তমান সে 1000 গুণ উত্তপ্ত করে ফেলেছিল পুরো বাংলাকে। 2 নম্বর হলো এখন এই বাংলার যে ওজন স্থিতি, যেমন ধরুন আমাদের অর্থনীতি, আমাদের যাকে বলা হয় সক্ষমতা, আমাদের ম্যান পাওয়ার, আমাদের শিক্ষা দীক্ষা, এর 100 ভাগের 1 ভাগও তখন স্থিতিশীল ছিল না 1972 সনে। ফলে শক্তিশালী একটি পক্ষের যে রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে সবকিছু শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য মানে দারিদ্রতার চরম সীমানায় নিয়ে গিয়েছিল, যে মানুষ রিলিফের জন্য 1 কেজি চিনের জন্য, 1 কেজি ডালের জন্য, একটু গুঁড়ো দুধের জন্য কিংবা একটা রেশন কার্ডের জন্য যেভাবে মানুষ 72-73 সনে লাইনে দাঁড়িয়ে থাকতো এবং মানুষের সেই অভাব এবং কর্মবিমুখতার কারণে 1974 সনের যে দুর্ভিক্ষ এটি অনিবার্য হয়ে পড়ে। ভারতের দ্বিচারী আচরণ, অর্থাৎ যারা এখন যেটা চীন করছে, অর্থাৎ চীন করছে মায়ানমারের সঙ্গে, তারা আরাকান আর্মিকেও সহযোগিতা করছে, আবার মায়ানমার সরকারকেও সহযোগিতা করছে, বলছে তোমরা মারামারি করো, যারা জিতে আসবে তারাই আমাদের। 1972, 73, 74 সনে জাসদের যে রাজনীতি এবং আওয়ামী লীগের যে রাজনীতি, সেক্ষেত্রে বলা হয়েছিল যে তোমরা যারা জিতে আসবে তারাই আমাদের। ফলে তাদের শক্তি, অস্ত্র, অর্থের কোনো অভাব ছিল না। এরপরে সরকারের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ, খন্দকার মুশতাকের নেতৃত্বে পাকিস্তানপন্থী একটা গ্রুপ, শেখ ফজলুল হক মনি, তারপর ফজলুল হক মনির সঙ্গে আব্দুর রাজাক সাহেবের মতো মানুষ, ওনারা একটা গ্রুপ বঙ্গবন্ধু পরিবারের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে শুরু করে ক্ষমতার শেখ পরিবারের যারা মূল নিউক্লিয়াস, তারা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বঙ্গবন্ধুর উপর এতটা প্রভাবশালী যে এদের অনুমতি ছাড়া 32 নম্বরে কেউ ঢুকতে পারতেন না। এবং সরকারে যত বড় মন্ত্রী হন না কেন, শেখ ফজলুল হক মনির যে দাপট বঙ্গবন্ধুর চাইতে কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল। এবং 75-এর 15ই আগস্ট, বিশ্বাস করেন 14ই আগস্ট এর কাহিনী যদি আপনাকে বলি, ওই দিন সারা বাংলায় বঙ্গবন্ধুর শাসনের চাইতে শেখ ফজলুল হক মনির শাসন ক্ষমতা বেশি ছিল। তো বোঝার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর কি অবস্থা ছিল। আর এর বাইরে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে আরেকটি গ্রুপ, তাহলে খন্দকার মোশতাকের নেতৃত্বে পাকিস্তানপন্থী একটা গ্রুপ,
আর ভারতপন্থী দুটো গ্রুপ। তাজউদ্দিন সাহেব কট্টর ভারতপন্থী ছিলেন, কিন্তু তিনি পেরে উঠছিলেন না। কিন্তু বুদ্ধিবৃত্তিক লেভেলে যারা ভারতের বুদ্ধিজীবী ছিলেন, ইন্টেলেকচুয়াল ছিলেন, তিনি তাদেরকে বঙ্গবন্ধু থেকে আলাদা করে ফেলেছিলেন। এবং এই গ্রুপের মধ্যে আব্দুল গাফফার চৌধুরী, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, রেহমান সুবহান থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন, এভরিবডি সবাই বঙ্গবন্ধু থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এবং ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর কাছে ছুটি নিয়ে গবেষণা করার জন্য তিনি এই ত্যক্ত বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। এরা সবাই তাজউদ্দিন গ্রুপ। তাহলে বঙ্গবন্ধুর যে মূল নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস সেটা কাজ করেনি। ফলে কি হলো, একটা অনিবার্য রক্তাক্ত যাকে বলা হয় বিপ্লব হলো, দুর্ঘটনা হলো, জাতীয় শোক দিবস হলো। আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করার চাইতে বলা শুরু করলাম পাকিস্তান জমানা ভালো ছিল। এটা বঙ্গবন্ধু জমানাতে। এখন যেভাবে সবাই শেখ হাসিনাকে স্মরণ করছে, তখন ওই একই কারণে, মানে পাকিস্তানের কারণে নয়, বঙ্গবন্ধু জমানার এই আমি যেভাবে বললাম এই কারণে। গেল এক, মুক্তিযুদ্ধকে আমরা অনুভব করতে পারিনি যেভাবে আমরা এখন বিপ্লবকে অনুভব করতে পারছি না। এরপরে জিয়াউর রহমানের জামানা, বঙ্গবন্ধুর জামানা। জিয়াউর রহমানের জামানার সাথে ক্ষতগুলো শুকানো হচ্ছিল, সবকিছু রেস্টোর করার চেষ্টা করছিলেন তিনি, এবং এই কাজ করতে গিয়ে তাকে মরতে হয়েছিল। আজকের যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে, ঠিক একই অবস্থা তখন ছিল, বা তার চেয়েও খারাপ অবস্থা ছিল। সেনাবাহিনীর মধ্যে একটার পর একটা কু, বলা হয় যে প্রায় 100টি সেনা কু হয়েছিল জিয়াউর রহমানের জামানাতে। চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল। তখন আজকের যে র্যাবের সাথে শক্তিশালী, 1000 গুণ শক্তিশালী ছিল রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করা, এটা যে জিয়াউর রহমানের জন্য কতগুলো কঠিন ছিল বলার মতো না। এখন দেখুন এনসিপির কর্মকর্তা যারা আছেন, নেতা, তাদেরকে বিপ্লবী বলে তাদেরকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাত্তা দিতে হচ্ছে। তো এদের সাথে 100 গুণ পাওয়ারফুল ছিল কর্নেল ফারুক, রশিদ, ডালিম, এরা সবাই। তাদেরকে ম্যানেজ করা জিয়াউর রহমানের জান বের হয়ে যাচ্ছিল। এই হত্যাকারী একটা গ্রুপ, এরপর কাউন্টার আর একটা গ্রুপ, যারা 7ই নভেম্বর ঘটিয়েছিলেন, সেই গ্রুপ। আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানপন্থী একটা গ্রুপ আর মুক্তিযোদ্ধাপন্থী একটা গ্রুপ। তাহলে 4টি গ্রুপ, মুক্তিযোদ্ধাপন্থী একটা গ্রুপ, পাকিস্তানপন্থী একটা গ্রুপ, তারপর এই যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা একটা গ্রুপ, এবং বঙ্গবন্ধুর পক্ষে যে গ্রুপটি ছিল তখন পর্যন্ত। এই 4টি গ্রুপের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, মানে জিয়াউর রহমান সাহেবের জীবন তছনছ হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের কথা আমরা স্মরণ করতে পারিনি। আবার সবাই বলেছে আগের জামানায় ভালো ছিল, পাকিস্তানি ভালো ছিল। এরশাদ জামানাতে আমরা একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই সময়টাতে আবার কি হলো, বিএনপি এবং আওয়ামী লীগের দ্বন্দ্ব সংঘাত। সেই দ্বন্দ্ব সংঘাতে আমাদের কাছে মনে হলো যে আমরা আসলে একটা বজ্জাত, আমরা কোনো মানুষ নই। আমাদের জীবনে আসলে মূলত 10টি বছর সুন্দর গেছে, 1991 থেকে 2001 সন পর্যন্ত। এরপরে আবার সেই যাচ্ছে তাই। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা, অনুভব করা, এটা আমাদের কখনই হয়নি। আর 2009 থেকে 2025 পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ওন করার জন্য, বঙ্গবন্ধুকে ওন করার জন্য যে কাজগুলো করেছে, এটা মুক্তিযুদ্ধের জন্য হিতে বিপরীত হয়ে গেছে। অন্যদিকে বিএনপিকে হেয় করার জন্য, ছোট করার জন্য যে কাজ করা হয়েছে সেগুলো জনগণ গ্রহণ করেনি। কিন্তু এই যে 24-এর যে গণ অভ্যুত্থান,
এই অভ্যুত্থানের পরে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আসলে আওয়ামী লীগের সবচেয়ে অসহায় সময়, এই সময় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো আওয়ামী লীগের জীবনে এমন দুরবস্থা আসেনি। তাদের নৈতিক মনোবল ভেঙে পড়েছে, এক। দুই নম্বর হলো যে বিএনপি এই সময়টাতে আসলে ভীষণ রকমভাবে ভেঙে পড়েছে বিএনপির চেইন অফ কমান্ড। আর সরকার এখন যারা আছে, যেহেতু এখানে সরাসরি সেনাবাহিনী নেই, আর এখানে প্রেসিডেন্ট জিয়ার মতো এরকম শক্তিশালী কোনো মানুষ নেই, ফলে সেনাবাহিনী এখানে ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলাকে আপহোল্ড করতে পারছে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী, তারা বারবার ব্যর্থ হচ্ছে, কাউকে বিশ্বাস করতে পারছেন না। যেখানে হাত দিচ্ছেন, যাকে দায়িত্ব দিচ্ছেন, তিনি সর্বনাশ করে ফেলছেন। ফলে কি হলো, চারিদিকে মব, চারিদিকে বিশৃঙ্খলা। আর ঠিক 1973-74 সনের যে অর্থনৈতিক অবস্থা, ওইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে একটা দুর্ভিক্ষের দিকে, একটা সিভিল ওয়ারের দিকে পুরো দেশ যখন এগুচ্ছে, ঠিক সেই সময়টাতে আমরা পাকিস্তানের যে তৎপরতা, 71-এর পরাজিত শক্তির যে তৎপরতা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের যে স্বাধীনতার আগ্রহ, সেই আগ্রহ মানুষের মধ্যে আবার নতুন করে দানা বেঁধেছে। নতুন করে মানুষ মুক্তিযুদ্ধের কথা চিন্তা শুরু করেছে। নতুন করে মানুষ 71-কে স্মরণ করা শুরু করেছে। নতুন প্রজন্মের মানুষ 71-কে খোঁজ করছে। নতুন প্রজন্মের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করার চেষ্টা করছে। সে কিভাবে একটা বিপ্লবকে তিনি মুক্তিযুদ্ধে রূপান্তরিত করেছিলেন। নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা জীবিত রয়েছেন, যারা মুক্তিযুদ্ধে রয়েছেন, অনেকে বৃদ্ধ, যেমন ধরুন জেডাই খান পান্নার মতো মানুষ, একেবারে বয়োবৃদ্ধ, অসুস্থ। ওনার সে যেমন ফজলুর রহমান, তারপরে শেষে জেডাই খান পান্না, এখন এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোর যে স্মৃতি, তাদের বার্ধক্য কবলিত শরীর এবং বিরূপ পরিস্থিতি থাকা সত্ত্বেও তাদের মধ্যে, তাদের রক্তের মধ্যে এক ধরনের উন্মাদনা, সেই উন্মাদনা তৈরি করেছে। এবং সেই উন্মাদনা মানে ওই মানুষগুলো, মানে এই দুর্বল মানুষগুলো হয়তো তারা জানেনও না, কিন্তু সেই উন্মাদনা যেভাবে সাধারণ আম জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে, তার ফলে আমার কাছে মনে হলো যে 1972 থেকে একেবারে 2025 পর্যন্ত এই সুদীর্ঘ সময়ের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে জাগরণ, যে ভাবাবেগ, যে নস্টালজিয়া মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটা আমরা এই আগস্ট মাসে বাংলার আনাচে কানাচে সাধারণ মানুষের মধ্যে যেভাবে দেখতে পেরেছি, ওভাবে আমি আসলে সেই 1971 থেকে যতটা দেখেছি, 72 থেকে যতটা দেখেছি, মানে আমার বয়স বাড়ার সাথে সাথে, আমার বোধ বুদ্ধি হওয়ার সাথে সাথে যেভাবে দেখেছি, এইরকম আমি দেখিনি। এবং একই সঙ্গে আমি তো সেই রাজাকারদের দেখেছি, আলবদর শামসের দেখেছি, কিন্তু তাদের যারা আদর্শ এই মুহূর্তে লালন করেন, তাদের মধ্যে যে উগ্রতা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং তারা যেভাবে প্রস্তুত হচ্ছে নতুন একটা সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, যেভাবে তার ঔদ্ধত্য দেখাচ্ছে, এই সাহস শক্তি তারা 1971 সনের এপ্রিল মে মাসে তারা দেখায়নি মুক্তিযুদ্ধকালীন সময়টিতে, কিন্তু তারা এখন সেই জিনিসটা দেখাচ্ছে। ফলে দুটো পক্ষ যেভাবে মুখোমুখি হচ্ছে প্রবল থেকে প্রবল ভাবে, আমি মনে করি এর মাধ্যমে একটা জাতীয়তাবাদ, নতুন একটা বাঙালি অথবা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে। এবং যারা সংগ্রাম করে টিকে থাকবে,
তারাই একটা নতুন ইতিহাস গড়বে বলে আমি মনে করি। জয় হোক বাংলাদেশের, টিকে থাকুক বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।